আজ আমরা এসেছি শান্তিনিকেতন ঘুরে দেখতে। প্রকৃতির কোলে বসে থাকা এই শহর যেন নিজের ভেতরে এক অন্যরকম শান্তি লুকিয়ে রেখেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোপাই নদীর তীরে, আর এই মুহূর্তে তো প্রচুর জল এখানে। প্রথমেই পা রাখলাম সোনাঝুরি হাটে, যেখানে মাটির গন্ধ মিশে আছে লোকশিল্প আর গ্রাম্য জীবনের ছোঁয়ায়। তারপর দেখা হলো পলাশবনি আদিবাসী গ্রাম, যেখানে ঐতিহ্য আর সহজ সরল জীবনযাত্রা যেন এক অনন্য রঙে ভরিয়ে দিয়েছে পরিবেশ। যাত্রাপথে এড়িয়ে যাওয়া যায় না কঙ্কালীতলা, এক আধ্যাত্মিক আবহে ঘেরা স্থান। শান্তিনিকেতনের প্রতিটি কোণ যেন গল্প বলে, আর সেই গল্প নিয়েই আমাদের আজকের এই নিবেদন। হোটেল থেকে বেরিয়ে পড়ছি, খাওয়া দাওয়া হলো। এবার যাব সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটটা ঘুরবো আর কেনাকাটি করব। হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা। সকালের শান্ত হাওয়া যেন ভ্রমণের আহ্বান জানাচ্ছিল। পথে চলতে চলতে চোখে পড়ল শান্তিনিকেতনের চারপাশের অপরূপ সৌন্দর্য। লাল মাটির রাস্তা আর গাছপালার ফাঁক দিয়ে আসা আলোর খেলা। এই পথে হেঁটে চলতে চলতে মনে পড়ে যাচ্ছিল রবি ঠাকুরের সেই বিশ্বভারতীর কথা, যার প্রতিটি ইট পাথরে যেন মিশে আছে তার সৃজনশীলতার ছাপ। এটার নাম হচ্ছে তিন পাহাড়। তিনটে স্টেপ আছে না, সেই জন্য এটা তিন পাহাড় বলা যায়। এই শিল্প সংস্কৃতির আবহ আর প্রকৃতির অনুপম সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে। এখানে লোকশিল্প আর হস্তশিল্প মেলার যেন প্রাণ ফিরে পায় শান্তিনিকেতনের সংস্কৃতি। মাটির গন্ধ, বাঁশের বাঁশি, কাঠের খেলনা, রঙিন কাপড়, সব মিলিয়ে এক অন্যরকম গ্রামীণ সৌন্দর্যের ভুবন। চলে এসেছি এখন সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটটা ঘুরবো আর কেনাকাটি করব। আসলে আজকে সোনাঝুরি হাটের একটু মানে বৃষ্টির জন্য ওয়েদারটা তো খুবই খারাপ, বৃষ্টির জন্য একটু মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, আর সমস্ত কিছু ঢাকাঢাকি করে এখানে রেখে দিয়েছে। যাবো একটু ভেতরের দিকে গিয়ে দেখি কি পরিস্থিতি, ঘুরবো পুরোটা। শান্তিনিকেতনের বুকে বসে থাকা সোনাঝুরি হাট যেন শুধু একটি বাজার নয়, এটি একটি উৎসব। এখানে মাটির গন্ধে মিশে আছে লোকশিল্পের প্রাণ, আর শিল্পীদের হাতের ছোঁয়ায় সাধারণ জিনিসও হয়ে ওঠে অনন্য। বাঁশের বাঁশি, কাঠের খেলনা, পটচিত্র, রঙিন শাড়ি আর হাতের তৈরি অলংকারে ভরে ওঠে প্রতিটি দোকান। চারপাশে বাজতে থাকে বাউল গান, দোতারার তারে ধরা পড়ে গ্রামের সুর। মানুষের ভিড়ে, হালকা কোলাহলে প্রকৃতি আর সংস্কৃতি মিশে তৈরি করে এক আলাদা আবহ। সোনাঝুরি হাট যেন শিল্প, সুর আর স্মৃতির এক মিলন মেলা, যেখানে এসে মন নিজে থেকেই হারিয়ে যায়। ফজগুল মাখা এটা হচ্ছে 60 টাকা 100, আমরা মাখা 40 টাকা 100, বিলাতি আমরা 40 টাকা। এক অন্যরকম অভিজ্ঞতার মধ্যে পড়লাম। আসার পরে তো পুরো বৃষ্টি নামলো, আর এই বৃষ্টিতে এনাদের যা সমস্যা, মানে জামা কাপড়গুলো ভিজলে পরে একদম শেষ। এরা এগুলোকে ঢেকে বসে আছে যেভাবে, মানে কি, মানে সবই ঠিক ছিল, পুরো বৃষ্টিতে একদম
ব্যাপারটা মাটি করে দিল। পুরো এই জায়গাটা পুরো একদম জল জমে গেল, যাতায়াতের রাস্তাটা গেল ভিজে। আর এইসব জায়গাতেও একদম মানে যতটা পর্যটক ছিল সব পুরো আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। বলো কি লাগবে? এগুলো কি সবই ওয়ান পিস হ্যাঁ, না হ্যাঁ। কুর্তি? ওনার কালারটা বলুন, কালারটা বলুন। এখানে কি সবই ওয়ান পিস না কুর্তি? সব কুর্তি আছে, ওয়ান পিস আছে। সামনে গুলো কুর্তি, ওইদিকে ওয়ান পিস। এই কোনটা নেবে? এই দেখেন কালার দেখুন, ব্যাক দেখাচ্ছি। কালারটা বলবেন, কালারটা বার করে দেখাবো। তোমার সাইজেরই দেবে। 150 টাকার এইগুলো। 150 টাকার এইগুলো। 300 টাকার জিনিস। লালের উপরে আবার আগেকার থান হয়ে গেল। শান্তিনিকেতনের জিনিস আরেকটু বড় আছে। লেখাটা আছে। কত করে এগুলো? এটা 220, এই জিনিসগুলো 160 টাকা। আমরা আসলে অনেক জিনিসপত্র কেনাকাটি করেছি, কি কি কিনলাম সেগুলো সবই দেখাবো, সব কিছুই দেখাবো। আরও এখনও খুঁজছি, মানে ব্যাগ একটা নেব, সেই ব্যাগ আমি খুঁজে কোথাও পাচ্ছি না এখন, সেগুলোই দেখছি। এই সাইড ব্যাগগুলো আছে, পাওয়া যাচ্ছে না কোথাও। এদিকটায় আছে। এই দিকটা কাটতে পারো। এখন বেরিয়ে যাব। এই বুকের ব্যাগটা কিনলাম, সৌভিক একটা বুকের ব্যাগ কিনলো, দেখা দেখি 150 টাকা নিল। 130, হ্যাঁ। আর আমারটা নিল 150 টাকা। এখন যাচ্ছি, বেরিয়ে যাব। আর এখানে থাকা যাবে না, যখন তখন বৃষ্টি নেমে যাবে। অ্যাকচুয়ালি আমাদেরও ভুল হয়েছে, আমরা ছাতা এনেছিলাম কিন্তু সেই ছাতা ব্যাগের মধ্যে রয়ে গেছে। বেরোনোর সময় সেই ছাতাটা আনা হয়নি, আনলে পরে হয়তো অসুবিধা হতো না। আর কি করব, পুরো জামা কাপড় একদম শেষ, বৃষ্টিতে ভিজে পুরো এখানকার যত নোংরা ছিল সব লেগে গেছে। শান্তিনিকেতন এলে এই নাচের এখানে বেশ ভালোই লাগে, কিন্তু আবার সেই সমস্যা, বৃষ্টি নেমে গেল। এবার ওই আমাদের টোটো দাঁড়িয়ে আছে, ওখানে চলে যেতে হবে, নয়তো এবারে ক্যামেরা সমেত সব কিছুই ভিজে যাবে। এগুলো এখানে কত দামে বিক্রি হয়? 200 টাকা কিলো। 200 টাকা কিলো। এগুলোর বড়গুলি তো শামুক নাকি? শামুক আর এটা আলাদা? এটা আলাদা, এটা কাঁকড়া ছিল। এগুলো কি
বাঁচতে হয়। এখানে বেঁচে দিয়েছি ট্যাংরা নিচ্ছি। ও কাঁকড়া। গুড মর্নিং। এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতনের রাস্তায়। সকালবেলা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এবার আমরা যাব কঙ্কালীতলার দিকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ট্রেন রয়েছে, সে কারণে খুব তাড়াতাড়ি আমাদের স্টেশনে ফিরতেও হবে। তো আমরা আজকের দর্শনীয় স্থান হচ্ছে কঙ্কালীতলা। চলুন দেখা যাক। শান্তিনিকেতনের অন্যতম আধ্যাত্মিক স্থান হল কঙ্কালীতলা। এটি দেবীর 51 সতীপীঠের মধ্যে শেষ শক্তিপীঠ, যেখানে দেবীর শক্তির আরাধনা চলে যুগের পর যুগ ধরে। ছোট্ট এই মন্দিরকে ঘিরে রয়েছে গভীর বিশ্বাস আর অলৌকিকতার আবহ। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই মনে হয় এক শান্ত অথচ গম্ভীর শক্তি ঘিরে রেখেছে চারিদিক। পৌঁছে গেছি কঙ্কালীতলা। এবার আমরা মন্দিরের দিকে যাব। শান্তিনিকেতনের বুকেই লুকিয়ে আছে এক আধ্যাত্মিক স্থান, কঙ্কালীতলা। এটি শুধু একটি মন্দিরই নয়, এটি হিন্দু ধর্মের অন্যতম শক্তিপীঠ। বিশ্বাস করা হয় দেবী সতীর কঙ্কালাংশ এখানে পড়েছিল, আর সেই থেকেই এই জায়গার নাম হয়েছে কঙ্কালীতলা। ছোট্ট এই মন্দিরটিকে ঘিরে রয়েছে এক গভীর মায়া। চারিদিকে নিস্তব্ধতা, গাছপালার ছায়া, আর পাশে বয়ে চলা কোপাই নদী। প্রকৃতি তার আধ্যাত্মিকতা এখানে এক হয়ে গেছে। ভক্তদের বিশ্বাস এখানে দেবীর শক্তি এখনো বিরাজমান, তাই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে মানুষের ভিড় লেগেই থাকে। পবিত্র কঙ্কালীতলায় শোনা যায় দক্ষযজ্ঞের পর দেবী সতীর যে কোমরের অংশ, সেই কোমরের অংশ এই শক্তিপীঠে নিমজ্জিত হয়েছিল এবং এখান থেকেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। মন্দিরের ধূপধুনোর গন্ধ, মন্ত্র উচ্চারণ আর ঘণ্টার ধ্বনি এক বিশেষ আবহ তৈরি করে। মনে হয় চোখ বন্ধ করলেই যেন সময় থমকে দাঁড়ায়। কঙ্কালীতলা শুধু ধর্মীয় বিশ্বাসের জায়গা নয়, এটি ভক্তি, শক্তি আর প্রকৃতির এক মিলন ক্ষেত্র। শান্তিনিকেতন ঘুরতে এলে কঙ্কালীতলাকে এড়িয়ে যাওয়া মানে শান্তিনিকেতনের আসল রূপকে পুরোপুরিভাবে না দেখা। এখানে এসে যে অভিজ্ঞতা পাওয়া যায় তা জীবনের সঙ্গে অনেক দিন থেকে যায়। এখন কোপাই নদীর ঘাটটা একটু ঘুরে আসি, যেটা কঙ্কালীতলার পেছনে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোপাই নদীর তীরে। এই মুহূর্তে তো প্রচুর জল, এখানে প্রচুর জল। এই মুহূর্তে বসে আছি সেই বিখ্যাত আমাদের বাংলা সাহিত্যের সেই বিখ্যাত নদী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় যে নদীর কথা বারবার উঠে এসেছে, বিখ্যাত কোপাই নদীর পার। সেই কোপাই নদীর ধারেই বসে আছি। মনে পড়ে যাচ্ছে সেই নস্টালজিক কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু এটা বৈশাখ মাস নয়, তবুও জল কিন্তু প্রায় হাঁটু জলের মতোই সমান উঠে আছে। ভালো লাগছে, বেশ একটা নস্টালজিক ফিলিংস
ফিরে যাচ্ছি সেই ছোটবেলার কবিতায়, ফিরে যাচ্ছি সেই রবীন্দ্রনাথের স্মৃতিতে। শান্তিনিকেতনের বুকে বয়ে চলেছে কোপাই নদী। রবি ঠাকুরের কলমে যার নাম পেয়েছিল কোপাই, ছুটে চলা এক খরস্রোতা। কিন্তু সত্যি বলতে নদীটি খরস্রোতা নয়, বরং সরল, শান্ত আর আপন খেয়ালে বয়ে চলা এক নদী। গ্রীষ্মে তার বুকে জেগে ওঠে লাল মাটির চর, বর্ষায় সে আবার ভরে ওঠে টলমল জলে। কোপাই নদীর তীরে দাঁড়ালে মনে হয় যেন প্রকৃতি আপন হাতে এঁকেছে জল রঙের ছবি। এখানে নেই শহরের কোলাহল, নেই চওড়া গঙ্গার গভীরতা। কঙ্কালীতলার মন্দির ঘিরে শুধু দেবদেবীর আবহই নয়, এর পেছনে লুকিয়ে আছে এক ভিন্ন ইতিহাস। মন্দিরের চারপাশে রয়েছে অসংখ্য সাধক আর তান্ত্রিকের সমাধিক্ষেত্র। যুগে যুগে যারা এখানে সাধনা করেছেন, তাদের শেষ ঠিকানা হয়ে উঠেছে এই পবিত্র ভূমি। নিঃশব্দ সেই সমাধিক্ষেত্রের পাশে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। বাতাসে মিশে থাকে এক রহস্যময় গাম্ভীর্য। গাছপালার ছায়া, নিস্তব্ধতা আর মাটির গন্ধে ভেসে ওঠে অজানা অনেক গল্প। আমাদের পরের গন্তব্য ছিল পলাশবনি গ্রাম। শালবনের জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছি ধীরে ধীরে। লাল মাটির পথে দুই পাশে দাঁড়িয়ে থাকা শালগাছ যেন প্রহরীর মতো পথ দেখাচ্ছে। বাতাসে মিশে আছে পলাশের গন্ধ, পাখিদের কলতান আর প্রকৃতির অনাবিল শান্তি। এই গ্রামে পা রাখলেই চোখে পড়ে আদিবাসী জীবনের সরল ছবি। কুড়ে ঘর, আঁকাবাঁকা পথ আর মানুষের সহজ সরল হাসি। আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত পলাশবনি গ্রামে, যেখানে শুটিং হয়েছিল আমাদের খুব পরিচিত একটি সিরিয়ালের, সেটা হচ্ছে ইষ্টি কুটুম। আপনারা অনেকেই দেখেছেন। এবং এই গ্রামটা কিন্তু খুব সুন্দর, মানে আদিবাসী গ্রাম। গ্রামটা ঘুরবো, এক্সপ্লোর করব আর কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো। পলাশবনি গ্রামে প্রবেশ করলাম আমরা। গ্রামের ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা। মানুষের সমাগম তেমন নেই, শুধু দূরে কোথাও দু একজনের উপস্থিতি চোখে পড়ে। কাঁচা ঘরের আঙিনা ফাঁকা, শালবনের ছায়ায় খালি পথ পড়ে আছে নিঃশব্দে। কত ভেড়ার লোমগুলো দেখো, পশমগুলো। মনে হয় যেন প্রকৃতি নিজেই এখানে আপন মনে বসবাস করছে। তবু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক বিশেষ সৌন্দর্য। গাছের পাতায় হালকা বাতাসের সুর আর পাখিদের ডাক আর মাটির গন্ধ, সব মিলিয়ে পলাশবনি যেন এক শান্ত নির্জন চিত্রপট। এখানকার সহজ সরল পরিবেশ আর নীরব আবহ যেন কাউকে গভীরভাবে ছুঁয়ে যায়। এই গ্রামটায় বেশ সুন্দর কাজ করা রয়েছে। দেয়ালগুলোতে তো দারুণ সেই কারুকার্য, খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা যে এই যে দেয়ালগুলো বানানো হয়েছে, এগুলো সেই মানে কংক্রিটের মতো শক্ত। এরপর আমরা পৌঁছে গেলাম সৃজনী শিল্প গ্রামে। নামের মতোই এটি একটি শিল্পের গ্রাম, যেখানে প্রতিটি ঘর, প্রতিটি কোণায় লুকিয়ে আছে সৃজনশীলতার ছাপ। এখানকার শিল্পীরা আপন হাতে তৈরি করেন নানান রকমের শিল্পকর্ম, পটচিত্র, মুখোশ, মাটির পুতুল, কাঠের খোদাই করা নকশা, কাপড় আর অলংকার। তাদের কাজের মধ্যে মিশে থাকে গ্রামীণ জীবনের গল্প, প্রকৃতির রং আর মানুষের ভাবনা।
এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রাম, যেটা অন্যতম একটা ট্যুরিস্ট স্পট। এবং এই জায়গায় এসে যেটা প্রথমে প্রবলেম হলো সেটা হচ্ছে আমি এখানে ভিডিও করতে পারলাম না ক্যামেরা দিয়ে। এখানটায় এই মুহূর্তে এসেছি খুব সুন্দর একটি বুদ্ধের মূর্তির সামনে, এবং এই বুদ্ধের মূর্তির উচ্চতা কিন্তু অনেকটাই। এইখানটায় বেশ সুন্দর করে সবকিছু সাজানো রয়েছে। আমরা একটু সামনের দিকে, আসলে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য সমস্যা একটু। এই জায়গায় বিভিন্ন রকমের স্বাধীনতা সংগ্রামীদের সমস্ত স্ট্যাচু। সৃজনী শিল্পগ্রামে পা রাখলেই মনে হয় যেন এক শিল্প আর সংস্কৃতির এক প্রদর্শনী ভূমিতে প্রবেশ করলাম আমরা। এখানে কেবল ঘরবাড়ি নয়, প্রতিটি নির্মাণই এক একটি গল্প বলে। উড়িষ্যার ঘরগুলো মনে করিয়ে দেয় সমুদ্র তীরের গ্রামীণ জীবন, আন্দামানের ঘরগুলোয় খুঁজে পাওয়া যায় দ্বীপ সংস্কৃতির সরল ছাপ। বিহার আর ঝাড়খণ্ডের ঘরে মাটির গন্ধে মিশে থাকে লোকজ ঐতিহ্য, আর আসামের বাড়িগুলোয় ধরা পড়ে বাঁশ আর বেতের নিপুণ ব্যবহার। মণিপুরের ঘরে ভেসে ওঠে নৃত্যের ছন্দ, মিজোরামের ঘরগুলোতে চোখে পড়ে পাহাড়ি জীবনের সরলতা। ত্রিপুরার বাড়িগুলিতে লুকিয়ে আছে উত্তর পূর্ব ভারতের রঙিন শিল্পকলা। এখানে শুধু বাড়ির আদল নয়, সঙ্গে তুলে ধরা হয়েছে প্রতিটি অঞ্চলের শিল্প, হস্তশিল্প, লোকজ গান, নাচ আর মানুষের জীবনযাত্রা। তাই এই গ্রামটি যেন এক জীবন্ত জাদুঘর, যেখানে কয়েক পা হেঁটেই চোখের সামনে খুলে যায় ভারতবর্ষের বৈচিত্র্যময় ক্যানভাস। সৃজনী শিল্পগ্রাম আমাদের মনে করিয়ে দেয় ভারত কেবল একটি দেশ নয়, এটি নানান সংস্কৃতির মিলন মেলা, যেখানে প্রতিটি কোণায় এক একটি গল্প লুকিয়ে আছে। আমরা সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে গেলাম, আর এখানটায় এন্ট্রির যে টিকিট রয়েছে সেই টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে। ভিডিওগ্রাফির জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, এবং সেটা পার ঘন্টা হিসেবে আমি যা দেখলাম 2000 টাকা করে নিচ্ছে। তবে এখানে মোবাইলে আপনি ভিডিও, ফটো সব কিছুই করতে পারবেন, তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই, কিন্তু ক্যামেরার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা চার্জ রয়েছে। নর্মাল টিকিট হচ্ছে 30 টাকা। আপনারা এলে সৃজনী শিল্পগ্রামটা ঘুরবেন, এটা কিন্তু খুব সুন্দর লাগলো, মানে এত সুন্দর কারুকার্য ভেতরে, খুব ভালোই লাগলো। আমরা বেরিয়ে পড়ছি এবার স্টেশনের দিকে। এবারের শান্তিনিকেতন ট্যুরটা এখানেই শেষ করলাম। এবারে শান্তিনিকেতন ট্যুরটা যে টোটো দাদার সঙ্গে আমরা করেছি, তো সেই টোটোর দাদার সঙ্গে একটু কথা বলে নিই। এখানে তো সাইট সিন করতে গেলে বিভিন্ন রকমের রেট আছে, এবং বিভিন্ন জায়গার সাইট সিনের জন্য বিভিন্ন রকম খরচা। তো সেই ক্ষেত্রে আমরা যে টোটো দাদার সঙ্গে ঘুরলাম, তার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি কীরকম কী রেট আছে এখানে, কখন কীরকম দাম থাকছে, উনি আপনাদের সঙ্গে একটু বলে দিচ্ছে। নমস্কার দাদা, আপনার নামটা আর ফোন নাম্বারটা প্রথমে বলুন। আমার নাম হচ্ছে অমিত তুরি,
ফোন নাম্বার হচ্ছে 8617415446। আচ্ছা, এবার এই শান্তিনিকেতনে এলে আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে আপনারা স্টেশন থেকে পুরো পিক আপ করে দেবেন হোটেল অবধি, হ্যাঁ। এবার কেউ যদি সাইট সিনের জন্য বলে সেক্ষেত্রে আপনাদের কি খরচা আছে? সাইট সিনে আমাদের যা যা সাইট আছে, আমাদের একটা রেট চার্ট করা আছে। ও রেট চার্টের মধ্যে 1450 টাকা অল সাইট সিন করা আছে। এটা প্রায় 2 দিন সময় লাগে পুরোটা ঘুরতে। তো দেখা গেল সেখান থেকে যদি কিছু কিছু কেটে কেটে বাদ যাওয়া যায় তখন রেটটা একটু কমে যায়, এবং পুরোটাই যদি কভার করা যায় আমাদের 1450 টাকা একটা প্যাকেজ আছে, একটা 1850 টাকা প্যাকেজ আছে, মানে বিভিন্ন রকম প্যাকেজ আছে। আচ্ছা, এই হিসাবে 1400-1800টা দুদিন ধরে হবে, দুদিনের। হ্যাঁ হ্যাঁ, 2 দিনের। আচ্ছা, তাহলে কেউ যদি ফোনে যোগাযোগ করে নেয় আপনার সঙ্গে তাহলে আপনি একদম স্টেশন থেকে একদম ড্রপ আপনাকে পেয়ে যাবেন। হ্যাঁ, একবার স্টেশনে পিক আপ করে হোটেলে পৌঁছিয়ে ঘুরিয়ে তারপর আবার স্টেশন ড্রপ করে দেবো। একটা ভাড়া হয়ে যাবে, তখন অ্যাডজাস্ট করে নেব। হয়তো তারই মধ্যে কিছু বাদ চলে যায়, কিছু হয়ে যায়, এইভাবেই করে নিই আমরা। নিশ্চয়ই, আর একটু কম টম করে সবাইকে নিশ্চয়ই আসবেন, কম সম হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। সোনাঝুরি হাট ঘুরলাম আর কিছু কিছু সাইট সিন ঘুরলাম, সবটা হয়নি কারণ আমাদের একদম টাইম কম ছিল। আমরা একদিনের মধ্যে সবটা কমপ্লিট করেছি, তো সেক্ষেত্রে আমাদের সবটা করা হয়নি। যতটা ঘুরলাম ততটাই দেখালাম ভিডিওতে, আবার আসবো ডিসেম্বরে, শীতকালে আসবো শান্তিনিকেতনে, শীতকালে ঘুরবো। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকুন, এনজয় করুন ভিডিওটা। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আরও ভালো ভালো জায়গায় যাব, এক্সপ্লোর করব আর আপনাদের সামনে তুলে ধরবো। হোটেলের সম্পর্কে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি যে হোটেলটা দেখিয়েছি আপনাদের, সেই হোটেলের ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটায় এসি সমেত ভাড়া নিয়েছে মাত্র 1000 টাকা। সুতরাং আপনারা এলে পরে আমি যোগাযোগ নম্বর দিয়ে দেবো, আপনারা হোটেলে কথা বলে নেবেন। ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকুন।